কমিউনিটি হইলেও জিনিসটা কিন্তু কমিউনাল না কোনো দিক থেকেই। মানে হচ্ছে জিনিসটার মধ্যে একটা আন্তরিকতা আছে, সৌহার্দ্য আছে, একই সাথে নিজস্ব সংস্কৃতির একটা চর্চা আছে। আজকে আমরা এই কিউট হোটেলটায় একদিনের জন্য অবস্থান করতেছি। আজকে আমরা দিল্লি একদিনে কতখানি ট্রাভেল করা যায় এবং কি কি খাওয়া যায় সেটা দেখব। দিল্লিতে কি কি খাবার আসলে বিখ্যাত। তো প্রথমেই আমার আজকে ইচ্ছা করলো যে বিরিয়ানি খাবো। তো বিরিয়ানি খাওয়ার জন্য কোথায় যাওয়া যায় চিন্তা করতে করতেই মাথায় আসলো যে ওল্ড দিল্লির কথা। যেহেতু ওল্ড দিল্লিতে জামে মসজিদের মতো একটা জায়গা আছে এবং সেখানে নিশ্চয়ই ইন্ডিয়ার ওয়ান অফ দ্য বেস্ট বিরিয়ানিগুলো পাওয়া যেতে পারে। তাই এখন আমরা রওনা দিচ্ছি ওল্ড দিল্লির উদ্দেশ্যে। সেইখানে তৌফিক দিলপাসন্দ বিরিয়ানি হাউস নামে একটা দোকান আছে, ওইখানে গিয়ে আমরা দেখব দিল্লির বিরিয়ানির স্বাদ কেমন। আজকে আমরা আপনাদের দিল্লিতে কয়েকটা আলাদা আলাদা জায়গায় গিয়ে আলাদা আলাদা জায়গার স্বাদ এবং তাদের কালচার সম্পর্কে পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা করব। চলেন আমার সাথে। জামে মসজিদ যাবেন? ওল্ড দিল্লিতে আসলে আমরা বিরিয়ানি খাইতে আসছিলাম, যেহেতু সকালে বা বের হওয়ার সময় সেটাই বলছি, কিন্তু হাঁটতে হাঁটতে হঠাৎ করে লিরা একটা জায়গায় লেখা দেখছে যে ভাত মাছ আর মাংসর কথা। হ্যাঁ, ভাত মাছ আর মাংস দেখে আমাদের দুজনেরই মাথা খারাপ হয়ে গেছে এবং আমরা হচ্ছে বিরিয়ানির প্ল্যানটা আপাতত স্থগিত করে আমরা হচ্ছে ভাত মাছ আর সবজি, ভাত সবজি আর মাংস নিছি আর ডাল নিছি। এই দোকানের নাম হচ্ছে নাসিম ফিশ অ্যান্ড চিকেন পয়েন্ট। খুবই সুস্বাদু এই সবজিটা, এই মাটন আর ডাল আমরা খাইছি মাত্র 150 রুপি পার পারসন। এই দোকানের আশেপাশে এরকম বেশ কয়েকটা দোকান আছে, খুবই ছোট পরিসরে কিন্তু খুবই সুস্বাদু। এত মজা ছিল আসলে, মাংসটা একদম মাটন, খুব সুন্দর করে ওয়েল কুকড এবং দামও মোটামুটি কমই রাখছে। আমার ধারণা দুইজনের 350 থেকে 400 রুপির মতো লাগছে এই দোকানে। এবং তারপর আমরা একদম পুরো চিপা গলিগুলা ঘুরে ঘুরে অনেকগুলা গলি ঘুরতে ঘুরতে একটা জায়গায় যাওয়ার পর একটা লোক অটোমেটিক্যালি বলছে কি এই যে সামনে, এই যে সামনে। তার মানে হচ্ছে ওই গলিতে যারাই গেছে তারাই হচ্ছে ওই তৌফিকের আপনার বিরিয়ানি খাইতে গেছে এবং নামটাও খুব সুন্দর, তৌফিক জিকা দিলপাসন্দ বিরিয়ানি, মানে একদম মনের মতো বিরিয়ানি আর কি যেটাকে বলে, এবং খুবই সফট, মানে রাইসের কালারটা অন্যরকম। লিরা বলতেছিল যে কাচ্চি বিরিয়ানির মতো। এখন ধরেন বিরিয়ানি লেখা ছিল, কাচ্চি কোথায় এটা তো আমরা জানি না, ধরেন এই কাচ্চি বিরিয়ানি একটা টাইপের হবে। এখানকার আরেকটা মজার বিষয় হচ্ছে আপনি বিরিয়ানি কেজিতে খাইতে পারবেন, মানে আপনি 1 কেজির দাম 250 টাকার মতো আর হাফ কেজি 120 টাকা। এটা আমাকে খুব অবাক করছে, কেজিতে বিরিয়ানি। মাংসটা খুবই সফট ছিল এবং বাফ যেটা ওইটা হচ্ছে আমরা এখানে খাইছি, যেটাকে এখানে কমনলি বাফ বলে, আসলে বাফেলো মহিষের মাংস। খুবই মজার ছিল আসলে জিনিসটা। এবং পুরো এরিয়ায় ঘুরে ঘুরে যখন ধরেন যে একটু ক্ষীর, একটু মিষ্টি জাতীয় আইটেমগুলো যেগুলো খাওয়া যায়, তারপরে যে ফলের দোকানগুলো এত সুন্দর। আর সবচেয়ে ভালো লাগছে, ইন্টারেস্টিংলি আপনাদের ভালো লাগবে, সেটা হচ্ছে এরকম গাছি গাছি চুড়ি আপনার যেই দামে ওই এলাকায় পাওয়া যায়, এটা আসলেই অবিশ্বাস্য। মানে লিরা দেখে হাঁক হয়ে তাকায় আছে, বলতেছে আরে এগুলো দিয়ে তো আমি ব্যবসা করতে পারবো ঢাকায় গিয়ে। আমার কাছেই অবাক লাগছে, মানে একটা মেয়ের কেমন লাগবে আমি জানি না। মানে 50 রুপিতে এতগুলা কালারফুল এবং বিভিন্ন ভ্যারাইটির চুড়ি পাওয়া যায় আপনার 100-200 রুপির মধ্যে। এটা আসলেই অবিশ্বাস্য এবং না দেখলে আসলে বিশ্বাস হবে না যে আসলে এই দামে পাওয়া যায়। আপনার বারবার ওইখানে গিয়ে জিজ্ঞেস করতে হবে, ভাই আপনি সত্যি বলতেছেন, আপনার মাথা ঠিক আছে, এই দামে বিক্রি করবেন, এরকম আর কি ব্যাপারটা। পুরান দিল্লির অলিগলির সাথে আপনি ঢাকা শহরের অনেক মিল পাবেন, এটা আমি আগেও বলছি, তবে খাবারের মিল আরও বেশি। তার চেয়ে বড় কথা, পুরান ঢাকার চেয়ে আমি বলবো পুরান দিল্লির খাবারের ভ্যারাইটি অনেক বেশি বিস্তৃত। এখানে আপনার যদি পাকস্থলী ছোট হয়, আমাদের মতো অল্প খেলেই পেট ভরে যায়, সেই ক্ষেত্রে আপনার লস হবে। এটা একটা বিশাল বুফে মেনু, যেখানে প্রত্যেকটা আইটেমের জন্য আপনি আলাদা আলাদা করে প্রাইস পে করতেছেন। আমার কাছে সেটাই মনে হয়েছে। এবারে আমি আপনাদের নিয়ে যাচ্ছি মজনু কা টিলা। এখানে লায়লা মজনুর সাথে সরাসরি ঐতিহাসিক কোনো সম্পর্ক আছে কি না সেটা সম্পর্কে আমি সুনির্দিষ্ট কোনো রেফারেন্স পাইনি, তাই আমি কোনো গল্প বলতে চাইতেছি না, কিন্তু জায়গাটা খুবই ঐতিহাসিক। এখানে একটা টিবেটান কলোনি আছে, খুবই সুন্দর ঐতিহাসিক। দিল্লির পথ ধরে যখন আমরা যাচ্ছিলাম, এক পাশে লাল কেল্লা, কখনো কখনো ডান দিকে অটল বিহারী বাজপেয়ীর সমাধি, ইন্দিরা গান্ধীর সমাধি, এরকম মহান মহান ব্যক্তিদের সমাধি পার করে আমরা চলে গিয়েছি অরুণানগর নামের এই কলোনিতে। এই কলোনিটা হচ্ছে মূলত টিবেটান কলোনি। দিল্লিতে আসলে আমার সবচেয়ে ভালো লাগে তিব্বেতান কলোনিতে আসতে। মজনু কা টিলা জায়গাটার নাম। তিব্বেতান কলোনিতে আপনি একদম ঢোকার আগেই বুঝতে পারবেন যে এইটা একটা
চায়না টাউন টাইপের এরিয়া। এইখানে একটা দারুণ মনেস্ট্রি আছে, খুব সুন্দর, যেখানে এখানে টিবেটানরা আসলে দালাই লামার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে। ওই মনেস্ট্রিতে দালাই লামার একটা সুন্দর একটা প্রতিমা আছে, প্রতিমা বলবো না, ভাস্কর্য বলবো বা মূর্তি বলবো, আমি জানি না শিওরলি, তো ভুলভ্রান্তি মাফ করে দিবেন। এইটা গলিতে অনেক চিপে আপনি শপিং করতে পারবেন, এটা একটা বড় স্পেশালিটি। নানা ধরনের জামা কাপড় আছে। আমার এই টি শার্টটা নিচে হচ্ছে আপনার কত 500 না 600 টাকা দিয়ে মনে হয়। তো এই ধরনের নানা ধরনের টি শার্ট যেগুলো হচ্ছে একটু এক্সক্লুসিভ দেখতে এবং মনে হবে যে আপনার একদম প্রিমিয়াম কোয়ালিটি, মানে হচ্ছে এটা দেখে কিন্তু মনে হচ্ছে এটা অনেকটা এডিডাসের, কিন্তু এটা আসলে একদম এডিডাসের না, এটা একটা রেপ্লিকা কপি। আর হচ্ছে যেটা মিস করবেন না সেটা হচ্ছে এই থুকপা, বিভিন্ন মাংসের থুকপা এখানে পাওয়া যায়। থুকপাটা হচ্ছে এখানকার একটা প্রিমিয়াম জিনিস, যেটা হচ্ছে আপনি টিবেটান কলোনি আসলে অবশ্যই মিস করবেন না। আমরা আজকে আসছি হচ্ছে লাসা ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টে, যেটা কিনা একটা দারুণ এনভায়রনমেন্টে আছে এবং খুব দারুণ একটা অ্যাম্বিয়েন্সের মধ্যে দিয়ে আসলে আমরা এখানে আসছি। এখানে আসলে আপনারা ট্যাটু করাইতে পারবেন, নানা ধরনের অপশন আছে ট্যাটু করানোর। আর সবচাইতে সুন্দর ব্যাপার হচ্ছে পুরো জায়গাটার মধ্যে যে দিল্লিতে আলাদা আলাদা যে এরিয়া আছে, যেমন হচ্ছে ওল্ড দিল্লি একরকম একটা নির্দিষ্ট কমিউনিটিকে যে বিলং করে, এখানেও কিন্তু ওই কমিউনিটির বিষয়টা আছে। এবং কমিউনিটি হইলেও জিনিসটা কিন্তু কমিউনাল না কোনো দিক থেকেই, মানে হচ্ছে জিনিসটার মধ্যে একটা আন্তরিকতা আছে, সৌহার্দ্য আছে, একই সাথে নিজস্ব সংস্কৃতির একটা চর্চা আছে। এখানে দালাই লামার একটা দারুণ সুন্দর একটা মন্দির আছে, এটাকে মনেস্ট্রি বলা হয় এখানে, এবং তার খুব সুন্দর একটা প্রতিমা আছে। আর প্রচুর মানুষ এখানে আসলে জড়ো হন। এখানে টিবেটান লোকজনের আধিক্য থাকলেও পুরো ইন্ডিয়া বা পুরো দিল্লি থেকেই লোকজন আসেন এখানে আড্ডা দিতে, শপিং করতে। এখানকার শপিং স্প্রিটা কিন্তু দুর্দান্ত আমি বলবো। ভারতে আপনি যদি কম দামে মোটামুটি ক্যাজুয়াল ড্রেস আপের জন্য যাইতে চান কোথাও, এখানে অবশ্যই ঢু মারবেন। হিস্টোরিক্যাল একটা বেসিস তো আছেই, একই সাথে এখানে আপনি সস্তায় নানা ধরনের গিফট আইটেম পাবেন। আপনার পছন্দ অনুযায়ী আপনি পছন্দের মানুষকে উপহার দেওয়ার জন্য নানা জিনিস কিনতে পারবেন। এই রকম একটা জায়গা এই মাজনুকা টিলা, যেটাকে আসলে ফেমাসলি টিবেটান কলোনি বলা হয়ে থাকে। থ্যাংক ইউ। মাজনুকা টিলা হচ্ছে আপনার এই কনট প্লেসের এই জায়গা থেকে প্রায় 15 কিলোমিটার। এই 15টা কিলোমিটার আমরা আসছি একটা অটোতে মাত্র 200 রুপিতে। এটা কিন্তু ধরেন বাংলাদেশে ঢাকা শহরে প্রায় অবিশ্বাস্য। সেখানে আপনি ঢাকা একটা জিনিস কল্পনা করে দেখেন যে গুলশান বা বনানী থেকে উত্তরা কয় কিলোমিটার আপনারা দেখেন, 14, 15 কি 16 কিলোমিটার। এই রাস্তাটা আমাদের কখনো কখনো 350 থেকে 400 রুপির মতো নেয়, কখনো কখনো 500 রুপিও নেয় যদি আপনারা একটু বিপদে পড়েন সেই ক্ষেত্রে। তার মানে আপনি কি পরিমাণ টাকা বাড়তি নেওয়া হয় একটা সিএনজি বা অন্য কোনো রাইডে আপনি ঢাকা শহরে। এবং ঢাকা শহরে আপনি গণপরিবহনের কথা চিন্তা করেন, এখানে আপনি যেভাবে আপনি মেট্রোতে উঠতে পারতেছেন বা পাবলিক বাসে, এখানে মেয়েরা যেভাবে যাতায়াত করতে পারতেছে, একটা মোটামুটি আয় করা একটা মেয়ে যখন পাবলিক বাসে ওঠে সে কিন্তু একটা কমফোর্ট খোঁজে। ওই কমফোর্টটা কি আসলেই ঢাকা শহর দিতে পারে কিনা সেটা নিয়ে একটু সন্দেহ আছে। দিল্লিতে সেই কমফোর্টটা আসলে আমি পাচ্ছি চলাফেরা করে। আমি চাইলেই অটোতে ট্রাভেল করতে পারতেছি আমার সামর্থ্যের মধ্যে, আমি চাইলেই মেট্রোতে উঠতে পারতেছি, যেভাবে কালকে আসলে আমরা মেট্রোতে করে এয়ারপোর্ট যাওয়ার প্ল্যান করতেছি। আমাদের হোটেলটা দেখেন কি সুন্দর, এই সুন্দর হোটেলটায় ঢুকতেছি এখন আমরা সন্ধ্যায় একটু রেস্ট নিয়ে তারপর আবার বের হব। একদিনের দিল্লি সফরের পরবর্তী অংশ আপনারা তখন দেখবেন।